দ্বিতীয় অধ্যায় সেট ফাংশন টাইপ ভিত্তিক এমসিকিউর আজকে আমাদের তৃতীয় ক্লাস। এই টাইপ 3-এ আমরা কমপ্লিট করব তালিকা পদ্ধতি এবং সেট গঠন পদ্ধতি। এইখানে আমরা 6টা এমসিকিউ তুলছি, যেগুলো সবই তালিকা পদ্ধতি। এই 6টা দেখার পরে এই তালিকা পদ্ধতি সংক্রান্ত এমসিকিউতে তোমার কোনো প্রবলেম থাকবে না ইনশাল্লাহ, গ্যারেন্টি দিয়ে দিতেছি। তো দেখি আমরা 1 নাম্বারটাতে কি তুলছি, নিচের কোনটি x বিলংস টু n। মূলত এটা হচ্ছে আমাদের সমীকরণটা, এটা থেকে আমাদের অ্যান্সারটা বের করতে হইব। x বিলংস টু n, n তাহলে কি স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কি 1 থেকে শুরু করে যত আমার ধনাত্মক পূর্ণ সংখ্যা আছে সব। মৌলিক সংখ্যা, কোন সংখ্যাগুলি নিতে হইব? স্বাভাবিক সংখ্যা থেকে, শুধুমাত্র মৌলিক সংখ্যাগুলি নিতে। মৌলিক সংখ্যা কাদের বলে চিনি তো? যেগুলোর অন্য কোনো সংখ্যা তারা ভাগ যায় না, মানে 1 ছাড়া আর নিজেরা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না, তারা সবাই কি মৌলিক সংখ্যা। যেমন কি আছে 2, 3, 5, 7 এগুলি। এবং শর্ত বাইন্ধা দিছে, শর্ত হইতাছে x হইতাছে আমাদের মূলত মান, বইলেই দিছে x বিলংস টু n, আমাদের x এর মানটাই বের করতে হইব। x হইতাছে 2 এর সমান অথবা বড়, 2 এর সমান অথবা বড়। এই চিহ্নটা যে দিকে খোলা থাকে ওই দিকটাতে আমরা বড় বিবেচনা করি, যে দিকটাতে অফ থাকে ওইটাতে ছোট বিবেচনা করি। তার সাহায্যে একটা দাগ দেওয়া থাকে, তাহলে ওটা আমরা সমান বিবেচনা করি। তো এখানে বলছে 2 এর থেকে বড় অথবা সমান, কিন্তু 7 এর থেকে ছোট অথবা সমান। তো 2 এর থেকে 7 পর্যন্ত কি কি মৌলিক সংখ্যা আছে? 2 নিজে একটা মৌলিক সংখ্যা, তারপরে মৌলিক সংখ্যা কি 3, তারপরে কি 5, তারপরে কি 7। তো 2, 3, 5, 7 দেখো তো কোন জায়গাটাতে আছে? 2, 3, 5, 7, 2, 3, 7, 5 নাই বাদ, 2, 3, 5, 7 নাই বাদ, 3, 5, 7 এখানে কত নাই? 2 নাই বাদ, 2, 3, 5, 7 সব ফিল আপ করছে ঘ নাম্বার। তাহলে উত্তর কত? ঘ। ব্যাপার কি ক্লিয়ার? এখন এই লিমিটটা আরও বড় তো দিতে পারতো, এখানে 2 দিয়ে দিছে, 2ই থাকলো। এইখানে ধরো 7 না দিয়ে যদি 9 দিত, অ্যান্সার কিন্তু এগুলোই বের হইতো। কারণ 9-এর মধ্যে এই 7 পর্যন্ত আমাদের মৌলিক সংখ্যা আছে, 7 থেকে 9-এর ভেতরে আর কোনো মৌলিক সংখ্যা নাই কিন্তু। ঠিক আছে, তো বুঝছি এই মানগুলি আর একটু লিমিট কী করতে পারে? বড় করতে পারে, এর বেশি আর কিছু করতে পারবো না। ক্লিয়ার তো ব্যাপারটা? এখানে 2 এর পরিবর্তে 1 লিখতে পারে, 1 নেই তাও কি প্রবলেম? 1 তোর মৌলিক সংখ্যা না। তো 1 থেকে যদি ধরো এখানে 10 লেখা দিছে, 1 থেকে 10-এর ভেতরে মৌলিক সংখ্যা কী কী আছে? 2, 3, 5, 7 এগুলি তো হইল। তো আমরা এবার 2 নাম্বার দিকে আগাই। নিচের কোনটি? আবার একটা শর্ত দিয়ে দিছে x বিলংস টু n, এভাবে তাহলে স্বাভাবিক সংখ্যা। এবার শর্ত হইতেছে 5-এর থেকে বড় কিন্তু 7-এর থেকে ছোট এবং মৌলিক সংখ্যা। আচ্ছা, 5 থেকে বড় এবং 7 থেকে ছোট, এর মাঝখানে একটা সংখ্যাই আছে না? 6 কি মৌলিক সংখ্যা? অবশ্যই না, তাহলে 2 দ্বারা 3 দ্বারা ভাগ যায়, সে তাহলে মৌলিক কেমনে হয়? তাইলে বোঝা গেল এইখানে কোনো মান থাকার চান্সই নেই। তাহলে মান নাই মানে কি লিখতে হইব? একটু দেখো তো, মান নাই মানে 0 লিখে দিতে হইব নাকি? এটা লিখে দিবা, এটা লিখলে অবশ্যই কাটা যাইব। কিছু নাই মানে ফাঁকা সেট, কিছু নাই মানে কি? ফাঁকা সেট। আর ফাঁকা সেট আমরা প্রকাশ করি কিভাবে? এই যেভাবে। তাহলে আমাদের উত্তর কত? ক নাম্বার। এই যে দিছো সে কিন্তু কাটা খাইছো। কিছু নাই মানে 0, এই চিন্তা এখানে দিতে যেও না। এখানে কিছু নাই মানে কি? ফাঁকা সেট। আবার আরেকটা কমন মিস্টেক তোমরা করো, অনেকেই করে, এই যে এটা ফাঁকা সেট অথবা এটা ফাঁকা সেট। এখন কেউ করে কি, এই ফাঁকা সেট এই যে এইভাবে লেখা দেয়, এটা কিন্তু ক্রস। হয় তুমি এটা লেখো, হয় এটা লেখো, তাইলে ঠিক আছে। 2টা একসাথে লেখা দিলা, তাইলে কি কাটা খাইবা? ঠিক আছে, এরকম তোমাদের দিয়ে দেয়। হয় কি এমসিকিউগুলি সাজায় এইভাবে, চাই তুমি ভুল করো, তোমার একটু আগ্রহী বানায় ভুল করানোর জন্য সিম্পলগুলোতে। তো এই ব্যাপারগুলি একটু মাথায় রাখতে হইব। ঠিক আছে, তারপর আমরা পরবর্তীটার দিকে তাকাই। 3 নাম্বার, এইবার কিন্তু আর x বিলংস টু n দেওয়া না, এবার দেওয়া আছে জেড কারা চিনি? জেড হইতেছে সব আমাদের পূর্ণ সংখ্যার সেট। কোন সেট? পূর্ণ সংখ্যার সেট। পূর্ণ সংখ্যা কি? যাদের ভেতরে কোনো ভগ্নাংশ নাই, দশমিক নাই। তো এইগুলি ছাড়া আমাদের ধনাত্মক মানও যেমন কাউন্টেবল, আমাদের ঋণাত্মক মানগুলি কাউন্টেবল। এন হইলে শুধুমাত্র তুমি ধনাত্মক মানগুলি নিয়েছো, কোনো ঋণাত্মকের দিকে তাকাওই নাই। কিন্তু আমাদের জেড দেওয়া থাকলে আমাদের প্লাসের মানও নেওয়া লাগবে, মাইনাসের মানও। ক্লিয়ার? বুঝছি? তাইলে এবার এটার সমাধানটা আমরা করি। সমীকরণটা কি দেওয়া আছে? x² মাইনাস 9 ইজ ইকুয়াল টু 0, এক্সের মান বের করতে হইব। লিখলাম, এটাই পাশে মাইনাস, ওই পাশে গেলে অবশ্যই কি প্লাস। আমাদের x² প্রয়োজন নাই, বাদ দেওয়ার জন্য কী করতে হইব? রুট। আর রুট করলে অবশ্যই প্লাস মাইনাস দোনোটা মান আসে। তো লিখলাম, এখানে বর্গমূল করলে তাহলে কত পাওয়া যাবে? এক্সের মান প্লাস মাইনাসের 3। তাইলে তুমি একটা মান পাইছো মাইনাসের 3, আরেকটা মান পাইছো কিন্তু প্লাসের 3। শুধু 3 যদি কাউন্ট করো তাহলে ভুল, কারণ এখানে আমাদের কি বলে দিছে? জেড বলে দিছে। যদি জেড না থেকে এখানে এন থাকতো, যদি কি থাকতো? এন, তাইলে শুধু আমি প্লাসের মানটা কাউন্ট করতাম, মানে আমাদের অ্যান্সার হইতো তাইলে কত? গ। কিন্তু আমাদের যেহেতু এখানে জেড দেওয়া আছে, এই জন্য আমাদের প্লাসের মানটাও নিতে হবে, মাইনাসের মানটাও। তাহলে অ্যান্সার কত? ঘ নাম্বার। ব্যাপার ক্লিয়ার? শুধু পার্থক্য কি আনছে? এই জেডটায়, আর কিছুতে না। এইরকম এখানে এটা না দিয়ে অন্য কিছু থাকতে পারে। ধরো 9-এর পরিবর্তে এখানে 25 দিয়ে দিছে, প্রবলেম কি? এখানে 49 দিয়ে দিছে, বা একটা ছোটো একটা মিডল টার্ম দিয়ে দিছে। এইরকম চেঞ্জগুলি এখানে থাকতে পারে।
তো তুমি যদি এই টাইপটা ধরতে পারো, এই ব্যাপারটা বুঝতে পারো, এইখানে মিডল টার্ম থাক, এইরকম না দিয়া এই মানটা চেঞ্জ করে অন্য একটা মান থাক, তুমি কিন্তু সমাধান করতে পারবা। তো তুমি এইভাবে বোঝার ট্রাই করবা যাতে ব্যাপারগুলি তোমার কাছে সিমিলার হইতে থাকে। তুমি এই পর্যন্ত 6 থেকে 10 উঠছো তো বহুত কিছু জানো, ঠিক আছে, বর্গ টর্গ মিডল টার্ম অনেক কিছু জানো, শুধু এইগুলি একটু প্যাঁচায় ট্যাচায় তোমার কাছে তুলে দিব, কিন্তু তোমার ঠান্ডা মাথায় বুঝে সমাধান করতে হইব। আমি শুধু তোমার টাইপ চিনিয়ে দিতেছি, এরপর দায়িত্ব কিন্তু তোমার হাতে। তোমার কি করতে হবে, তোমার গাইড বলো, টেস্ট পেপার বলো, ওইগুলো খোলো, সেট ফাংশন অধ্যায়টাতে যাও, একটা এমসিকিউ দেওয়া আছে, ওগুলো ট্রাই করো। এই টাইপের ভেতর কোনগুলি পর আগে ফাইন্ড আউট করো, তারপর সমাধান করো। করতে করতে দেখো তোমার ইজি লাগতেছে, তখন তুমিই বুঝবা আর এগুলো তো আমি পারি, এগুলো তো সিম্পল জিনিস, আর তো শিখাইছে, ঠিক আছে। আচ্ছা, আর গণিত যদি একটা সাজানো গোছানো, পুরোপুরি সাজানো গোছানো প্রিপারেশন চাও একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত, আমাদের একটা কোর্স আছে, কোর্সটাতে ভর্তি হয়ে যেতে পারো। দাম মাত্র 1000 টাকা। একদম তুমি এসএসসি 2600 বা 2700 তুমি একদম পুরোপুরি গাইডলাইন পাইবা তোমার এসএসসি পরীক্ষা পর্যন্ত। মাত্র 1000 টাকা অ্যাড হয়ে যাইবা, একদম পরীক্ষার দিন পর্যন্ত আমার থেকে সার্ভিস নিবা। পুরো অধ্যায় সব কিছু করা আছে, প্রবলেম হইলে ওগুলোর জন্য লাইভ ক্লাস আছে, কোনো প্রবলেম নাই। যখন যেটা প্রয়োজন, আমাদের গ্রুপ আছে, প্রাইভেট গ্রুপ, তুমি ভর্তি হওয়ার সাথে তোমার ওই গ্রুপ অ্যাড করে দেওয়া হবে, ওখানে তুমি বিস্তারিত সব কিছু পাইবা। তো আমাদের এই কোর্স সম্বন্ধে যদি বিস্তারিত জানতে চাও বা ভর্তি হতে আগ্রহী থাকো, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। হোয়াটসঅ্যাপ সুবিধা আছে, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, কলও করতে পারো, ঠিক আছে। তাইলে আমরা আমাদের 3 তো বুঝলাম, 3-এর অ্যান্সার কোনটা, এই যে ঘ নাম্বার, এই যেটা। তারপর আমরা যদি 4-এর দিকে তাকাই, 4-এ কি দেওয়া আছে, পি এর একটা মান দিয়ে দিছে, কিউ এর জন্য একটা বিশাল সমীকরণ দিয়ে দিছে। এখন জানতে চেয়েছে এই সমীকরণটা থেকে কিউকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করার রূপ কোনটি, মানে কিউ এর মান তোমার কাছে জানতে চেয়েছে। এটা মূলত আমাদের ওই যে আমরা ডোমেন রেঞ্জের অঙ্ক করছি না বইটাতে, এটা ওই টাইপের একটা জিনিস। এখন একটু তাকাই, পি এর মান হইতেছে 2, 3, 5, 2, 3, 5। এখানে একটা শর্ত দিয়ে দিছে, এক্স কমা ওয়াই বিলংস টু, সরি যেন এক্স বিলংস টু পি, মানে এক্স তৈরি হইব পি এর মান ব্যবহার করে 2, 3, 5 দিয়া, ওয়াইও তৈরি হইব পি ধারাই। আর একটা শর্ত দিয়েছে ওয়াই হইতেছে x+1। এটার জন্য আমাদের একটু বেশি কাজ করতে হবে, তো দেখি কিভাবে করা লাগে। এটার জন্য তুমি একটা বক্স তৈরি করবা, ধরো বক্সটা আমরা এখানেই করতেছি, পরবর্তীতে আবার মুইছা এই 6 সমাধান এখানে দেখামো। কি বলছে সে, y = x+1, আর আমাদের x এর মান কয়টা, x এর মান হচ্ছে p এর মান, p এর মান কয়টা, 3টা। তাহলে এখানে তুমি 3টা বক্স তৈরি করো, এখানে তুমি x লেখো, এখানে y লেখো, আর y এর মান কত, y এর মান বের হবে x এর সাথে যদি 1 যোগ করা যায়। x এর মানগুলি কি কি, x এর মান হচ্ছে 2, 3, 5, লেখা দাও তো 2, 3, 5। y এর মান কিভাবে বের হইব, যদি x এর সাথে 1 যোগ করা যায়, যদি x এর সাথে কত যোগ করা যায়, 1, তাইলে 2 এর সাথে 1 যোগ করছো কত পাইবা, 3, 3 এর সাথে 1 যোগ করছো 4, 5 এর সাথে 1 যোগ করছো কত পাইলা, 6। আচ্ছা, y এর মানও তো আমরা জানছি, এবার y এর তো একটা শর্ত ছিল, y এর মানও p এর ভেতরে হইতে হইব, কার ভেতরে হইতে হইব, p এর ভেতরে। পি এর ভেতরে মান ছিল 2, 3, 5, 3, হ্যাঁ ঠিক আছে। 4, পি এর ভেতর তো কোনো 4 নাই, তাহলে এটা কাউন্টেবল না, এটা বাদ। তারপরে কত আছে, 5, এখানে 6 পাইছি, 6 তো আমাদের এটার ভেতর ছিল না, তাহলে শুধুমাত্র আমাদের এইটাই শর্ত মানছে, বাকি এটাও শর্ত মানে নাই, এটাও শর্ত মানে নাই। কেন মানে নাই, উত্তরটা আছে এখানে, y বিলংস টু পি। এই বিলংস টুর অর্থ হইতেছে y বুঝাইতেছে কার মানে রে, পি এর মানে রে। এখন পি এর মান তো সিলেক্টেড 2, 3, 5, কত, 2, 3, 5। এইখানে কি তোমার 2, 3, 5 আছে, 4 আর 6 আছে, 4 আর 6 কি 2, 3, 5-এর সাথে মিলে, তাহলে নিমু কেন, বাদ। শুধু 2, 3-এ মিলছে, 3-এর রেখে দিছি, তাহলে উত্তর হয়েছে 2, 3। তাহলে 2, 3 কই আছে একটু খোঁজো। আর এটাতে একটু কিন্তু শর্ত আছে, আগেই তুমি x এর মান পাইছো না 2, x এর মান সবসময় প্রথমে, y এর মান সবসময় পরে। কেউ যদি বলে আমি 3, 2 লিখে দিলাম, একই তো জিনিস, 2, 3 বেরোছে, আমি 3, 2 লিখে দিচ্ছি, একই তো হওয়ার কথা না, তুমি কাটা খাইবা। সেট ফাংশনে এটা গুরুত্বপূর্ণ জিনিস, ঠিক আছে। এই যে এটা x এর মান, এটা y এর মান, তাহলে 2, 3 কই আছে খোঁজো তো, 2, 3 কই আছে, 2, 3 আছে আমাদের এই ঘ নাম্বারে, তাহলে এটা আমাদের উত্তর। বুঝছি, ঘটনা ক্লিয়ার। তো আমরা বোর্ডটা একটু ক্লিয়ার করে নিই। 5 নাম্বার, আবার আমাদের n ফিরে আসছে, x বিলংস টু n। একটা শর্ত দিয়ে দিছে, বলতে গেলে 2টা শর্ত দিয়ে দিছে। x² যদি আমি আমাদের x এর স্কোয়ার করি, সে 15 থেকে বড় হইতে হইব, এবং যদি তার কিউব করি এট এ টাইম, তার মান 36 থেকে ছোট হইতে হইব। তো সিম্পল হিসাব, এই যে এটার দিকে আগে তাকাও, যেটা বড় করতে হবে এটার দিকে আগে তাকাও, 15 থেকে বড় হইতে হইব। আমি যদি 1-এর স্কোয়ার নেই, 1 তো আর 15 থেকে বড় না নাকি, 2, 4, 3-এর বর্গ 9, 4-এর বর্গ 16, কত, 4-এর বর্গ কত হয়েছে, 16 হয়েছে, 15 থেকে বড় না। তাহলে আমি 4 থেকে কাউন্ট করা শুরু করলাম, 4 নিছি, 4-এর বর্গ করছে, 16 থেকে বড় হয়েছে, মানে 15 থেকে বড় হয়েছে, একটা শর্ত মানছে। কিন্তু 4-এর আবার কিউব করে দেখে দেবো 36 থেকে ছোট। ছোট কি, 4-এর কিউব কত জানি, 64 না, 36 থেকে কি ছোট না বড়,
বড় হয়ে গেছে, তাহলে কি শর্ত মানছে? মানে নাই। তাইলে বোঝা গেল এই শর্তের ভেতরে কেউ নাই। আবার বলে দিছে n, এর ভেতরে মানে এই যে এইটুক শর্তের ভেতরে আমাদের স্বাভাবিক কোনো সংখ্যাই নেই। তো এখানে কোনো মানই হইবে না। মান না হলে অ্যান্সার কত? শূন্য? অবশ্যই না। কি? ফাঁকা সেট। মাত্র আমরা বুঝাইছি কিন্তু, যে আগেরটাতে আমরা বুঝাই আসছি আমাদের কিছু নাই মানে এখানে শূন্য না, কি? ফাঁকা সেট। তো ফাঁকা সেট কই আছে? ফাঁকা সেট আছে আমাদের ঘ নম্বরে। শেষ হয়ে গেল। তারপরে 6 নাম্বারটা এইরকম জিনিসই, কিন্তু এটা তো ফাঁকা সেট পেলাম, এটাতে একটু মান খুঁজি, এজন্য আমরা এটা নিছি। দেখো এবার শর্ত দিয়ে দিছে যদি আমরা এক্সের স্কোয়ার করি 4-এর সমান অথবা বড় হইতে হইব। তাইলে প্রথমে 2 দিয়ে কাজ শুরু করি, যেহেতু সমান বলছে 2 দুগুণে কত? 4, তাহলে আমি 2 এর সিলেক্ট করলাম। আবার 2 এর যদি কিউব করি আমাদের 100 থেকে ছোট হইতে হবে। 2 এর কিউব কত? 8, শর্ত মানছে 2, ওকে। 3 নেই, 3 এর যদি আমি স্কোয়ার করি 9 হয়, 3 এর স্কোয়ার করলে কত হয়? 9, 4 থেকে বড়, শর্ত মানছে। 3 এর যদি আমি কিউব করি 27 হয়, তাহলে 3ও আমাদের শর্ত মানছে। এরপরে 4 নেই, 4 এর যদি আমি স্কোয়ার করি 16 হইব, 4 থেকে বড়, শর্ত মানছে। 4 এর যদি কিউব করি কত হয়? 64, 100 থেকে ছোট না, শর্ত মানছে। তাহলে 4ও আমাদের ওকে। 5 নিলাম, 5 এর স্কোয়ার 25, শর্ত মানছে, কোনো প্রবলেম নাই। কিন্তু 5 এর যখন আমি কিউব করতে গেছি 5 এর কিউব কত? 125 না, শর্ত কি মানছে? মানে নেই। বুঝছি তো কনসেপ্টটা? যেহেতু 5 100 থেকে কি হয়ে গেছে? বড় হয়ে গেছে। 5 এর কিউব 100 থেকে কি হয়ে গেছে? বড়। তাহলে 6 এর কিউব অবশ্যই আরও বড় হইব না, 7-এরটা আরও বড় হইব। আর কি মানার মতো কেউ আছে? নাই। তাহলে তুমি থাইমা যাও। তুমি কত কতটা মিলাইছো? 2 3 4, 2 3 4 কই আছে? খোঁজো 2 3 4 কোন নাম্বারই। তো শেষ হইলো এটা আমাদের, নাকি? এবার আমরা বলছিলাম তো আমরা আরেকটা কনসেপ্ট ক্লিয়ার করব, কি আছে? সেট গঠন পদ্ধতি। তাহলে এটা সম্বন্ধে এবার একটু জানি। তো সেট গঠন পদ্ধতি বোঝানোর জন্য জাস্ট আমরা 2টা এমসিকিউ তুলছি, এই 2টা যদি ঠিকমতো বুঝতে পারো তাইলেই কাজ হয়েছে, সেট গঠনে আর প্রবলেম হইব না। তো 7 নাম্বারটাতে আমি যা তুলছি একটু তাকাই। এখানে এর মান দিয়ে দিছে 2 3 5 7, এর সেট গঠন রূপ কোনটি? এতক্ষণ আমরা যা করতেছিলাম আমাদের একটা শর্ত দিয়েছিল, অনুসারে কি কি মান বের হবে আমরা ওটা বলতেছিলাম। এটার বলা হয় তালিকা পদ্ধতি। আর যখনই আমাদের কাছে এমন মান দেওয়া থাকে এটার জন্য আমরা একটা লেখার সমীকরণ তৈরি করি, মানে লেখা ভিত্তিক যে কথাগুলি আমরা রেডি করি ওইটারই মূলত আমরা কি বলি? সেট গঠন পদ্ধতি। তো একটু দেখি, আমরা মূলত অ্যান্সারটা খুঁজতেছি এইখান থেকে। কিভাবে? বইলে দিছে তারা এক্স বিলংস টু এন, এন হইতেছে কি? স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কাদের বলে জানি আমরা, তাও একটু রিপিট করি। আমাদের ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলি সব এন। ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলি কি? এন। তো এন হইতেছে আমাদের এই যে এই মানগুলি 1 2 3 4 5 আনলিমিটেড, নাকি? এবার এগুলি জানলাম। ক নাম্বারে বলছে এক্স বিলংস টু এন, এই মানের ভেতর হইব আমাদের এই প্রতিটা মান হইতেছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। হ্যাঁ, তাহলে এন ঠিক আছে। এক্স মৌলিক সংখ্যা, কি সংখ্যা বলে দিচ্ছে? মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কোনগুলি? যেগুলারে 1 আর ওই সংখ্যা দ্বারা অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না। তো মৌলিক সংখ্যাগুলি যদি একটু আমরা জানি, লিখতে থাকি 2, তারপর আছে 3, তারপর আছে 5, তারপর আছে 7, তারপর আছে 11, তারপরে আছে 13। আর প্রয়োজন নেই, কারণ আমাদের মান সর্বোচ্চ আমরা 7 পর্যন্ত দেখতেছি। এবার এই দিকটাতে তাকে তারা বলছে এক্স হইব 7-এর সমান অথবা ছোট। 7-এর সমান অথবা কি? ছোট। আমাদের সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কত? কত? 2, তারপরে 3, তারপরে 5, তারপরে কত? 7। তাহলে 4টারই নেওয়া যায়। এটাই যে শর্তটা দিছে, বলছে 7-এর সমান অথবা ছোট। তাইলে শুরু হইব একদম প্রথম মৌলিক সংখ্যাটা থেকে, যেটা সবচেয়ে ছোট। আর সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2, তারপরে আছে 3, তারপর আছে 5, তারপর আছে 7। এই 4টা পাইছি। আমাদের এখানে কি এই জিনিসটা দেওয়া না? তাইলে এটাই আমাদের সঠিক উত্তর। কিন্তু আমরা বাকিগুলি কি মান বের হয় ওইটাও দেখাই দিতেছি, কারণ আমরা এই 2টার মাধ্যমে পুরো সেট গঠন পদ্ধতি কভার করতে চাইতেছি। তো দেখি আমাদের খ নাম্বারে কি বলছে। এবারও এক্স বিলংস টু এন। এবার এক্স বলছে বিজোড় সংখ্যা। এক্স কি সংখ্যা? বিজোড় সংখ্যা। তো বিজোড় সংখ্যাগুলি কি কি একটু লিখিত। বিজোড় সংখ্যা হইতেছে 1 3 5, তারপরে কত? 7, তারপরে কত? 9, তারপরে কত? 11, তারপরে কত? 13। এটাও 13 পর্যন্ত লেখা, আনলিমিটেড আরও আছে। এখন এইখানে বলছে বিজোড় সংখ্যা। যদি আমি বিজোড় সংখ্যা বলি 7-এর সমান অথবা ছোট, তো 7-এর সমান অথবা ছোট ঠিক আছে। সবচেয়ে ছোট বিজোড় সংখ্যা কত? 1, নাকি? তো নিতে হইব আমাদের 1 3 5 7, এই যে এই কয়েকটারে নিতে হইব। দেখো তো এখানে আমাদের মান শুরু কত থেকে? 2। এখানে কোনো একের স্থান আছে? নাই। তাইলে বুঝাই গেল আমাদের এটা সঠিক না। ঠিক আছে, কথা কি ক্লিয়ার? বুঝছি তো? এরপরে পরেরটা গ নাম্বারে আবার এন স্বাভাবিক সংখ্যা হইল মৌলিক সংখ্যা এবং এক্স হইতাছে 11-এর সমান অথবা ছোট।
তো মৌলিক সংখ্যায় যেগুলি নিতে হইব 2 3 5 7 11 বলছে, 11 সমানও নিতে পারবো। তাহলে এখানে 11 সাথে অ্যাড হয়ে গেল না? কিন্তু আমাদের এইখানে কোনো 11 কি দেওয়া আছে? জাস্ট 7 পর্যন্ত না। এখানে হয়তো ঠিক আছে যদি অতিরিক্ত 11টা না আসতো, তাহলে আমাদের গ নাম্বার ঠিকঠাক ছিল। এই অতিরিক্ত 11ই ভেজাল লাগাইছে, এই জন্য সে বাদ লাস্টেরটা। মৌলিক সংখ্যা কিন্তু 7-এর থেকে ছোট বলছে, 7-এর থেকে ছোট যেহেতু বলছে এটাতে আমি 7 নিতে পারবো, তাহলে আমার নিতে হইব 2 3 5। কিন্তু এখানে তো আমার 7 দেওয়া আছে, একটা মান কি কম পাইছি না? এটাও সঠিক ঠিক আছে, কিন্তু ঘটনাটা হইতেছে একটা মান তো সে কাভার করতে পারতেছে না, একটা মান কি কমে গেল না? পুরোপুরি মিলাইতে পারছে একদম কে? ক নম্বর। এই জন্য আমাদের উত্তর কত? ক। বুঝছি ব্যাপারটা ক্লিয়ার না? তো দিয়ে দিলাম আমাদের উত্তর, এটাও কাটা, উত্তর হইতেছে ক নম্বর। ক্লিয়ার? 8 নাম্বার, 8 নাম্বারের দিকে এর অনেকগুলি মান দেওয়া আছে, 9 10 11 12 13 14 15। আচ্ছা আমরা এন সম্বন্ধে তো জানলাম, এন মানে হচ্ছে সব কি সংখ্যা? পূর্ণ ধনাত্মক সংখ্যা। আর যদি জেড দেওয়া থাকে অঙ্কে, জেড মানে হইতেছে আমাদের প্লাসের মানও কাউন্টেবল, মাইনাসের মানও কাউন্টেবল, শুধুমাত্র পূর্ণ সংখ্যা হইলেই হয়েছে। যেমন তাইলে ধরো এটা মাইনাস থেকে তো কাউন্ট হয়, তো মাইনাসের মান তো আনলিমিটেড আছে, তো ধরো আমরা -3 থেকে লিখতে আসি -3 -2 -1। শূন্য কি পূর্ণ সংখ্যা? হ্যাঁ অবশ্যই, মনে রাখো শূন্য কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। এই হিসাবে যদি জেড থাকে তোমার শূন্যর মানও বসায় দেখতে হইব, তাহলে শূন্য লিখে দাও, তারপরে আছে 1 2 3 আনলিমিটেড ডট 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 চলতেছে, কোনো কিন্তু ভগ্নাংশর জায়গা এখানটাতে নাই। হইল? এবার তাহলে আমরা শর্ত দেখি। x বিলংস টু n, হ্যাঁ সব ধনাত্মক পূর্ণ সংখ্যা, ওকে। এবার x হইতেছে 9 সমান অথবা বড়, তাহলে 9 সমান 9 নিলাম, সমান অথবা বড় এবং 15 থেকে ছোট, তাহলে লিখতে হইব 9 10 11 12 13 14। কিন্তু 15 থেকে কি বলছে? ছোট, তাহলে 15 কি নিতে পারলাম? না, নিতে পারিনি। কিন্তু অ্যান্সারটার দিকে তাকাও তো, অ্যান্সারে কি 15 আসে না? তাহলে বোঝা গেল এটাই শর্ত মানে নেই, শুধু একটার জন্য, সে 15 তার ভিতর নিতে পারেনি, কিন্তু আমাদের অ্যান্সারে 15 আছে, এজন্য ক নাম্বার কাটা। পরে খ নাম্বার দিকে তাকাই, সেম শর্ত। এবার 9-এর থেকে বড় হইতে হবে, তাহলে তোমার 9 বাদ গেল, সেম জিনিস, এটা সেম জিনিস, কিন্তু এবার বলছে 9-এর থেকে বড়, 9-এর থেকে কি বলছে? বড় বলছে। তাহলে কত থেকে গণতে হইব? 10 থেকে। তো 10 থেকে গণলে আমরা কী কী পেতেছি? 10 11 12 13 14 15, 9 তো পাইলাম না, একটা মান যেহেতু বাদ, তাহলে সেও সঠিক উত্তর হইতে পারে না। এখানে জেড দেওয়া, আচ্ছা জেডের চিন্তা একটু পরে করি। আচ্ছা না না না, নিচে যেহেতু আর আছে, জেডের চিন্তা আমরা করে নেই, জেডের চিন্তা করার দরকার আছে, এন থাকলে নাইলে পরে এটার চিন্তা করতাম। জেড, জেড মানে কি? পূর্ণ সংখ্যা নাকি? কোনো ভগ্নাংশ থাকার চান্স নাই, পূর্ণ সংখ্যা হইলেই হয়েছে। শর্ত কি দিয়ে দিছে? 9-এর সমান, তাহলে 9 লিখলাম, যেহেতু পূর্ণ সংখ্যা 9। আবার 15-র সমান অথবা ছোট, তাহলে 9 10 11 12 13 14 15। আচ্ছা একটু স্বাভাবিক কথা বলো তো, 9-এর পরে বড়োর দিকে আমি আগে দিচ্ছি, এমনকি আর মাইনাসের কিছু বের হওয়া সম্ভব? জেড মানে মাইনাসের মান কাউন্ট করে, ঠিক আছে আমি বুঝলাম, কিন্তু 9 দিয়েছে, প্লাসের 9 দিয়েছে, এরপর বড়োর দিকে যেতে বলছে, তাহলে 9-এর পরে কোনো দিন কি মাইনাসের কিছু আসে? যদি তুমি 9 থেকে বড় কিছু নিতে থাকো, যত দূর আগাও, যত দূরে যত মন চায় যত যাও, কোনো দিন কি তুমি মাইনাসের কিছু আর পাইবা? পাওয়ার চান্স আছে? নাই তো না, তাহলে কোনো প্রবলেম নাই। এই যে এগুলি হইলো, আর এগুলো দেখো সেম টু সেম আমাদের অ্যান্সারের সাথে মিলে গেছে, এই যে, তাহলে এটা তো সঠিক উত্তর নাকি? দিয়ে দিলাম। আচ্ছা এবার আমরা ঘ নাম্বারটাও চেক করি, এটা সঠিক হয় কিনা দেখে নিই। সঠিক তো হয়েও যেতে পারে, কিন্তু সঠিক হওয়ার চান্স নাই কেন? এখানে একটা কথা কি দেওয়া আছে? আর। এই আর মানে কি? আরের হিসাব খুব কমই থাকে, কিন্তু থাকে না যেমন না। আর মানে হচ্ছে রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা। এখন বাস্তব সংখ্যা কারে বলে? যে সংখ্যা আমরা প্রকাশ করি, খাতায় লিখি, যেগুলি তুমি হিসাব করছো এগুলো সব বাস্তব সংখ্যা। যেমন তুমি খাতায় 2 লিখছো, সে একটা বাস্তব সংখ্যা। তুমি -4 লিখছো, বাস্তব সংখ্যা। 5/2 লিখছো, বাস্তব সংখ্যা। 1.32 লিখছো, বাস্তব সংখ্যা নাকি? 3.3333 লিখছো, বাস্তব সংখ্যা। যেটাতে প্রকাশ করা যায় ওটাই বাস্তব সংখ্যা। এখন কথা হইতাছে 9 থেকে 15 বাস্তব সংখ্যা নিতে বলছে। আমি 9-এর পর তো 9.1ও নিতে পারি, 9.2ও নিতে পারি, 9.3ও নিতে পারি, 9.5ও নিতে পারি, তাহলে কি আনলিমিটেড মান হয়ে গেল না? কিন্তু আমাদের এখানে তো নির্দিষ্ট বইলে দিছে 9 10 11 12 13 14 15, তাহলে শুধু পূর্ণ সংখ্যা নিতে হইব, আর তো ভগ্নাংশও নাই, এই জন্য আর কি বাদ, আর কি বাদ। তাহলে বলতে পারি এটা তো মাইনাস নেই, এটা তো বাদ দেওয়া উচিত। ঠিক আছে মাইনাস নেই, সে তোর ভগ্নাংশ নেয় না। আর প্লাসের 9 আছে, এরপর তুমি যদি বড় করো, জীবনে কি মাইনাসের মান বের হয়? তো এই জন্য আমাদের সঠিক উত্তর কি? গ নাম্বার। এইরকম একটু একটু জিনিস যা তোমার কনফিউজ করতে পারে, যখন তুমি ভালো মতো বুঝবা তোমার কাছে ইজি, তুমি নিজেই প্রশ্ন দেখে হাসিয়ে দেবে, আর এটা করছে কি। ঠিক আছে, তো এখন তোমার কাজ কি? আমরা তালিকা পদ্ধতি জানছি, সেট গঠন পদ্ধতি জানছি, গত 2টা ক্লাসে আমরা জানছি ফাংশন সম্বন্ধে পুরো ক্লিয়ার করছি দ্বিতীয় ক্লাসটাতে, আর প্রথম ক্লাসে আমরা উপসেট এবং প্রকৃত উপসেটের ধারণা ক্লিয়ার করছি। তো ওই 2টা ক্লাস যদি দেখে নিতে চাও ডিসক্রিপশন চেক করো, আর যদি তুমি ইউটিউবে দেখতেছো এই কর্নারটাতে ক্লিক করো,
আমি আই বাটনে দিয়ে দিছি, সুন্দর করে ক্লাসটা দেখে নাও। এরপর যদি প্রবলেম হয় জানাও। আর এরপরে তোমরা কোন অধ্যায়ের এমসিকিউগুলি টাইপ আকারে চাও কমেন্ট সেকশনে জানাও, পরবর্তীতে আমরা ওই ক্লাস আনার ট্রাই করবো। তো ঠিক আছে, আজকের ক্লাস এ পর্যন্তই।